ননদ আর আমার ভাই এরা কেন বিয়েতে আসেনি? শাশুড়ি মরে যেতে তার আমার রূপ পাল্টে গেছে, দাঁড়িয়ে 10 গা জুতোর বাড়ি খাবো। আমি আপনাদের এই কথাটাও বলছি, মনে করো আমি ফোর্সই করলাম। গুড আফটারনুন বন্ধুরা, আজকে একটা রিপ্লাই ব্লগ আমি শেয়ার করব। তোমরা প্রচুর 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 কমেন্ট করেছো। আমি যখন ছেলের বিয়ের অ্যানাউন্সমেন্ট করলাম সেই থেকে তোমরা খুব উৎসাহ সহকারে আমার ছেলের বিয়ের পর্বগুলো দেখেছো। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশ অধিকাংশ মানুষই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যার জন্য আমার ব্লগগুলো করতেও ভালো লেগেছে। তোমাদের সাথে মনে মনে হয়েছি যে সব কিছুই শেয়ার করব। তবে 2-4 জন একটু খারাপ খারাপ কমেন্টও করেছো। যারা খারাপ কমেন্ট করেছো তাদের কমেন্টে আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, দীর্ঘদিন শুনতে শুনতে মনে হলো একটু কিছু বলা দরকার, তাই আজকে এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাজকর্ম হয়ে গেছে, তারপরেই আমি আর কি বসেছি এই রিপ্লাইটা দেবো বলে। তো সবার আগে বলি, যখন আমার ছেলের এনগেজমেন্ট হলো তখন যেদিন আমি এনগেজমেন্টের ব্লগ শেয়ার করলাম, দেখলাম প্রচুর মানুষ কনগ্র্যাচুলেট করেছো। এবার 2-1 জন মানুষ আমার বৌমা আমার ছেলের সম্পর্কে অনেক মন্তব্য করেছে, সেই মন্তব্যগুলোতে আমি পরে আসছি। এবার ধরো কিছু মানুষ আর কি, আমি যখন ধরো আমার এই যে বাড়িটা ধীরে ধীরে আমি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, নেমন্তন্ন করতে যাচ্ছি সেটা শেয়ার করেছি, কোথায় কোথায় গেছি সেগুলো শেয়ার করেছি, তারপরে ধরো কিভাবে ঘরটাকে সাজাচ্ছি সেগুলোও শেয়ার করেছি। এবার দেখো কিছু মানুষ এমনি কমেন্ট করেছে যে আমার ছেলে বৌমাকে, যেহেতু আমার শাশুড়ি মা আর ছেলে যেই ঘরটাতে থাকতেন সেই ঘরটাই আমি দিয়েছি। আমার ছেলেকে প্রথমে বলেছিলাম তোরা এই ঘরটা নে, মানে আমরা যে ঘরটা এখন আছি সেই ঘরটা নে। তো আমার ছেলে বললো আমরা তো থাকবোই না, শুধু শুধু এই সামনের ঘরটা বা বড় ঘরটাকে ব্লক করে কি দরকার আছে? আর আমাদের এখন এই আপাতত ফার্নিচার কম, তোমার এখন অনেক জিনিসপত্র হয়ে গেছে, তুমি এই ঘরটা ইউজ করো, আমরা ওই ঘরটাই ইউজ করবো, আর আমরা তো কিছুদিন পর চলেই যাব, তো আমরা ওই ঘরটাই ইউজ করব। আমার ছেলেই এই ঘরটা নিতে চায়নি, 1 নম্বর কথা। এবার একজন এমনি কমেন্ট করে, একজন অনেকেই কমেন্ট করেছে যে ভালোই হয়েছে, শাশুড়ি মরে গেছে, গিয়ে ঘরটাকে ফাঁকা করে দিয়েছে। আচ্ছা, এটা কি কোনো যুক্তির কথা হলো? আমার শাশুড়ি কি সুইসাইড করেছে? তার বয়সজনিত রোগ, সে বয়সজনিত কারণে মারা গেছে। এবার সেই ঘরটাকে আমরা ফেলে রাখবো? আপনি যে কমেন্ট করেছিলেন, আমি নাম উল্লেখ করছি না, যদি আপনি আর কি দেখে থাকেন এই ব্লগটা, তাহলে আপনার মনে হবে না যে আমিও তো অমর নই, আমারও তো বাবা মা শ্বশুর শাশুড়ি কোনো না কোনো দিন মারা যাবে বা গেছেন? তাহলে আপনি কেন এরম ধরনের কমেন্টটা করলেন? আবার এটাও বললেন যে ছেলে চুল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঘর গোছাচ্ছে। আরে চুলটা তো বিভিন্ন কারণে পড়তে পারে। আপনার হয়তো মাথা ভর্তি চুল আছে, কিন্তু এরকম অধিকাংশ ছেলেদের দেখুন ন্যাড়া মাথা আজকাল ফ্যাশন হয়ে গেছে। আমার ছেলের মাথায় তো 2-4টে তাও চুল আছে, অনেকের মাথায় চুলও নেই, তারা মাথা ন্যাড়া করে ফ্যাশন করছে। তো আপনি সেই যুগে মনে হয় বাস করেন না, এখনও ওই ব্যাকডেটেরই পড়ে আছেন, যার জন্য এরকম মন্তব্য করলেন। তা আপনাকে আমি রিপ্লাইও করেছিলাম, ঠিক এই রিপ্লাইগুলোই করেছিলাম যে আপনার মাথা ভর্তি হয়তো চুল আছে। আর সত্যি কথা বলতে কি, চুল নিয়ে আমি দেখলাম মানে অধিকাংশ মানুষের কমেন্ট ছেলের চুল নেই, ছেলের চুল নেই, ছেলের বয়স হয়ে গেছে, ছেলের বাবা তার থেকে ইয়ং, এই ধরনের কমেন্ট। আপনারা বলুন তো, যে একটা ছেলের বিয়ে দিচ্ছি আমি, আপনাদের এই কমেন্টগুলো আমার কি খুব ভালো লাগছে? বা আপনার বাড়িরও যদি কোনো সন্তান হয়ে থাকে, তাদেরকে এই কমেন্টটা আপনারা করতে পারতেন, এরকম মন্তব্য করতে পারতেন? ইয়ার্কি ছলেই হোক আর যেরকম করেই হোক, পারতেন কি করতে? নিশ্চয়ই পারতেন না। অনেকে লিখেছে বুড়ো ছেলে, অমুক তমুক। আমার ছেলের কিন্তু অত বয়স নয়, আমার ছেলে আর শ্রেয়াতে কিন্তু বয়সের ডিফারেন্স বেশি না, 4-5 বছরের ডিফারেন্স। আর শ্রেয়া আমার বোনের মেয়ের থেকেও ছোট। হ্যাঁ, অতএব ওদের যে বুড়ো বয়সে বিয়ে হচ্ছে এমন নয়, হয়তো ওর বাবার যে বয়সে বিয়ে হচ্ছে তার থেকে 2 বছর পরে আমার ছেলে, আমাদের অনেক কম বয়সেই বিয়ে হয়েছে, সেই তুলনায় হয়তো বলতে পারেন যে
মানে বাবার হয়তো 27 বছরে বিয়ে হয়েছে, ওর হয়তো 2-1 বছর পর বিয়ে হলো, কিন্তু তা বলে আমার ছেলের বয়স বেশি না। চুলের জন্য মানুষকে এইভাবে বলতে পারেন আপনারা, তাই না? আপনার ছেলে মেয়ে তাদের দিকে দেখেন না? তাদের কি কোনো খুঁত নেই? তারা কি একেবারে সর্বাঙ্গ সুন্দর? বলেন, আপনারা বলতে পারেন। আমি অবাক হয়ে যাই এরকম ধরনের মন্তব্য একটা বিয়ের ছেলেকে আপনারা বলতে পারেন। চুল 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 করে তো মানে পুরো সেই প্রথম থেকে শেষ পর্যন্ত চুল নিয়ে মানুষের এত মাথা ব্যথা। আমার ছেলের চুল নিয়ে এত মাথা ব্যথা। যাই হোক, সে মাথা ব্যথার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাও ভাবলাম প্রত্যেকটা ব্লগে যদি সবাই কমেন্ট করে, সেই কমেন্টের একটা রিপ্লাই হওয়া দরকার। আর আমার ছেলের তার জন্য কোনো দুঃখ নেই। আমার ছেলে কি তার জন্য টুপি পরে ঘুরে বেড়াচ্ছে দেখছেন? নাকি আপনাদের কথাতে সে ওই হেয়ার ট্রান্সফার করছে, সেগুলো করছে কি? কিছু করছে না। আমার ছেলেকে অনেক সময় আমি হয়তো বলি যে টুপি পর, আমার ছেলে বলে যে না আমার চুল নেই, মানুষ দেখুক চুল নেই, তাতে কি এসে যায়? তো এটা হচ্ছে আমার ছেলের বক্তব্য। তো আমার ছেলের যখন মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা নেই, শ্রেয়ার মাথা ব্যথা নেই, আমাদের পরিবারের কারো মাথা ব্যথা নেই, আপনারাও মাথা ব্যথা করবেন না। আর আপনি এটা নিজের দিকে দেখবেন, মানে যখন আঙুলটা এরকম করে দেখাবেন না, তার আগে এরকমভাবেও দেখবেন আমি নিজে কতটা সুন্দর। অপরকে সুন্দর বা তার খুঁতটা বের করবার আগে নিজের চেহারাটা মনে করে ভাববেন যে আমার কোন জিনিসটা খুঁত আছে। আমি লোককে বলবার আগে আমি কি সর্বাঙ্গ সুন্দর, এটা আগে ভাববেন। এবার আসছি শ্রেয়ার কথায়। শ্রেয়াকে মোটা 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 হ্যাঁ এই করে মানে পুরো মানে প্রথম থেকে যখন থেকে শ্রেয়াকে দেখা হয়েছে তখন থেকে এই এত পর্যন্ত শ্রেয়া মোটা, শ্রেয়া মোটা, শ্রেয়া মোটা। আমরা মোটা দেখেই নিয়েছি। টাকলু আর মুটকু এর জোর যে মন্তব্যটা করেছে, সে মন্তব্যটা মানে আমি জানি না তার নামটা, তো আমি পড়ে আমি যতটুকু জানি সে আমার খুব পরিচিত বা খুব কাছের জনও বলতে পারো। তবে আমি জানি না, দোষীও না, এক নামে অনেকে হতে পারে। যদি সে হয়ে থাকে তাহলে আমি তাকে বলবো তার বিয়ের অ্যালবামটা একবার দেখে নিতে, সে কীরকম ছিল এবং তার জড়িটা কীরকম ছিল, আমি তাকে বলবো। নিশ্চয়ই যে কমেন্টটা করেছো সে নিশ্চয়ই বুঝতে পারবে, বা সে হয়তো করেনি, তার বাড়ির অন্য কেউ করেছে। আমার ধারণা মানে কিছুতেই আমি ভাবতে পারছি না সে এরকম ধরনের মন্তব্য করতে পারে। যদি মন্তব্য করে থাকে তাহলে আমি ভাববো সে অনেক নিচে নেমে গেছে, অনেক নিচে নেমে গেছে, তার পরিচয় ওখানে দিয়ে দিয়েছে। যাই হোক, এইবার আসছি আমার ননদ আর আমার ভাই, এরা কেন বিয়েতে আসেনি। আচ্ছা, আপনাদের কি মনে হয় এত লোকজন বলেছি আর আমার ভাই ননদ এদেরকে বলিনি? তারা আসেনি কি কারণে সেটা আমার পার্সোনাল ব্যাপার, সব পার্সোনাল ব্যাপার আমি এখানে বলবো না। তার কারণ আমি এটা বলতে বাধ্য নই। আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, একজন এমনি লিখেছে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন আপনি বলতে বাধ্য না। বাধ্য নই, আমি বাধ্য নই। আমার ইচ্ছা হলে আমি বলবো, না ইচ্ছা হলে বলবো না। সোশ্যাল মিডিয়ায় কাজ করলেই যে সব কিছু বলতে হবে এমন কে মাথার দিব্যি দিয়েছে? তাইনি তো। আমার যদি মনে হয় আমি বলবো, আর যদি আমার মনে হয় এটা বলবো না, আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তাহলে আমি সেটা বলবো না। আমি বললে বলতেই পারি, যদি বলি তাহলে মানে অপরপক্ষটা লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, তাই আমি সেই কথাগুলো বলবো না। তারা আশেপাশের লোকজনের কাছে মাথা উঁচু করে বাঁচবে না, সেটা আমি চাই না। এটা আপনারা একটু জেনে রাখুন। আর আমার জ্যাঠতো খুড়তো ভাই মাসিদের বৃন্দাবন পিসি একটা আসেনি, একটা পিসি আসেনি। শাশুড়ি মরে যেতে তার আমার রূপ পাল্টে গেছে। আমার ননদকে আসে, আমার ননদ অনেকবার বলেছি অসুস্থ, তাও অনেকে বিশ্বাস করে না, সে ঠিক আছে, আমি মনে করলাম বিশ্বাস করে না। আর যদি মনে করেন সম্পত্তিগত কারণে, আমার শ্বশুর যা সম্পত্তি দিয়ে গেছে, আচ্ছা আচ্ছা বড় লোকরাও তার মেয়েকে দেয় না। হ্যাঁ, অতএব সেই সম্পত্তির কারণটা ভাববেন না। এবার এই তো গেল ননদ আর ভাইয়ের বউ, সেটা আর এই বাড়িটা আমার স্বামী নিজে করেছে। অতএব এই বাড়ির প্রতি আমার ননদের কোনো অধিকার নেই। আর আমার শ্বশুর রিটায়ার করে এবং ননদকে 2 বার বাড়ি কিনে, জমি কিনে তার সমস্ত কিছু করে দিয়ে গেছে। সে রাখতে পারলো কি পারলো না সেটা তার ব্যাপার,
কিন্তু আমার শ্বশুর তাকে কোনো দিনও বঞ্চিত করেনি। আর আমরা তার সেই ব্যাপারে হস্তক্ষেপও করিনি যে আমার শ্বশুর মরে যাওয়ার দিনটা পর্যন্ত। আমার ননদও যদি এই ব্লগটা দেখে থাকে, ননদও যদি সেরকম হয়, আপনারা, আমার ননদ তো কাছাকাছি থাকে, গিয়ে জিজ্ঞাসা করুন। আর যদি আমার ননদ এই কথা বলে যে আমার ভাইয়ের বউ মিথ্যে কথা বলছে বা আমার ভাইয়ের বউর সাথে প্রচুর অশান্তি হয়েছে তাই আমি যাইনি, তাহলে আমি সেখানে দাঁড়িয়ে 10 গা জুতোর বাড়ি খাবো। আমি আপনাদের এই কথাটাও বলছি। যাই হোক, সেটা মানে এই তো গেল ননদ, ভাইয়ের বউ। এইবার যেদিন গায়ে হলুদের ব্লগটা হলো সেই দিন মানে বিশেষ করে 2-3 জন একদম মানে আমার পেছনে পড়েই ছিল প্রত্যেকটা ব্লগে। তারা আর অন্য কোনো কিছু দেখতে পায়নি, কোনো কিছু দেখতে পায়নি। দেখতে পেয়েছে খালি আমার ননদ এসছে কিনা, আমার ভাইয়ের বউ এসছে কিনা, আর আমার শাশুড়ির নাম উল্লেখ করে। আরে শাশুড়ি, শ্বশুর, গুরুদের সকলকে ফুলের মালা দিয়েছি, তাদের তো এটাই সম্মান জানানো নাকি তার গলায় মানে তাদের ছবিটা গলায় আমি ঝুলিয়ে ঘুরবো আমার শ্বশুর শাশুড়ি নেই গো, আমার শ্বশুর শাশুড়ি নেই গো, আমি এই কথা বলবো? আপনারা কি বলতে চান? শ্বশুর শাশুড়ি এখন ব্রাত্য, এরম মন্তব্য এসছে। এবার একজন তো মানে আমার পেছনে, কয়েকজন তো পেছনে পড়েই ছিল, তার মধ্যে একজন বলতে 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 দেখলাম হঠাৎ করে তার পরিবর্তন, সে ভালো মন্তব্য করতে থাকলো। আমি মনে মনে ভাবলাম যে মানুষের হয়তো এই করেই পরিবর্তন আসে, খারাপ করতে করতে একদিন সে ভালো হয়। হ্যাঁ, যেমন বাল্মীকি হয়েছিল। আমি মনে মনে ভাবলাম তার বোধহয় সত্যিই পরিবর্তন হয়েছে। আশা করব সে এরম পরিবর্তনই থাকুক। নিশ্চয়ই আমার যদি কোনো দোষ ত্রুটি থাকে আপনি আমার চোখে আঙুল দিয়ে দেখুন আপনার এটা দোষ হয়েছে। এইবার আসছি বউ আসার পর নানান মন্তব্য। হ্যাঁ, এটা হলো না, ওটা হলো না, সেটা হলো না। বউয়ের বাপের বাড়ির গেট খুলছি, তাতেও একজন লিখছে যে মনে হচ্ছে শাশুড়িই পড়ে ফেলবে। আরে বাবা, আমার অনেক স্ট্রাগল লাইফ গেছে, আমি তখনও কারো থেকে একটা কাপড়ও চেয়ে পড়িনি, বুঝলেন তো? অনেক বিয়ে বাড়ি গেছে, আমি সিনথেটিক কাপড় পরে বিয়ে বাড়ি কাটিয়েছি, কিন্তু আমার স্বামীর একটাই কথা ছিল, কারোটা চেয়ে তুমি পড়বে না। একদিন পড়েছিলাম, আমার স্বামী বলেছিল তোমাকে ভালো লাগছে না, তার কারণ আমি অন্যের জিনিস পরেছি, সে থেকে আমি কোনোদিনও অন্যের জিনিস পরি না। আর সেটা যদি আমি ত্যাগ করতে পারি আমার ইয়ং বয়সটা, তাহলে আর এই বয়সে এসে আমার বউয়ের জিনিস নিয়ে আমি কাড়াকাড়ি করবো না। এটুকু আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, তাই না? এইটা গেল একটা মন্তব্য। আবার কেউ কেউ মন্তব্য করেছে আমার সাথে শ্রেয়ার তুলনা। আমি তুলনা করতে চাই না। কেন তুলনা করব? ওর বয়স যা, আমার তার থেকে ডবল বয়স, ডবলেরও বেশি। ও এখন সংসার জীবনে সবে ঢুকেছে, এখনই আপনারা কেন এরকমভাবে মন্তব্য করছেন? ওকে অপেক্ষা করতে দিন। একটা গাছের চাল, আমার শাশুড়ি বলতো, একটা গাছের চাল যখন আরেকটা গাছে যখন লাগানো হয় সেই জুড়তে না অনেকটা সময় লাগে। ও একটা পরিবেশ থেকে, হ্যাঁ না জুড়লেও সেটা অনেক সময় লাগে, যেমন কলম করে তাহলে। হ্যাঁ, তো সেটা একটা জায়গা, একটা পরিবেশ থেকে সে আমার বাড়িতে এসছে। তাদের বাড়ির আদব কায়দা, খাওয়া দাওয়া সব কিছু আলাদা, আবার আমাদের বাড়ির আদব কায়দা, খাওয়া দাওয়া সব কিছু আলাদা। এবার ওইখান থেকে সেইখানে এসছে। ওদের বাড়িতে 3 বেলা ভাত খাওয়া হয়, আর আমাদের বাড়িতে 1 বেলা ভাত খাওয়া হয়। তো বুঝতেই পারছেন ডিফারেন্স, খাওয়া দাওয়ারই ডিফারেন্স হয়ে গেল। এবার এই নিয়ে অনেকে মানে শ্রেয়ার সঙ্গে আমাকে তুলনা করছে, মানে শ্রেয়া লেজি, শাশুড়ি অ্যাক্টিভ। আমার এখন অনেকটা বয়স হয়েছে, আমিও প্রথম অবস্থায় কিছু বুঝতাম না। আমি ওকে একটা কথাই বলেছি, তুমি আমাকে দেখো, তোমাকে এখন কাজ করতে হবে না, তুমি আমার দেখো আমি কিভাবে কি করছি। যে কোনো কাজ হাতে কলমে না করলে সেই কাজ শেখা যায় না। শ্রেয়া চেষ্টা করছে, এবার শ্রেয়ার কাজটা যদি আমি দেখাই আপনারা ওকে হয়তো কত রকম ব্যঙ্গ করবেন, কিন্তু আমি ভেবেছিলাম শ্রেয়ার কাজগুলো দেখাবো, হয়তো 2-1টা ভিডিও শ্যুট করেছি, দেখাবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে না, আপনারা শ্রেয়াকে ভীষণভাবে অপমান করবেন, সেটা আমি সহ্য করতে পারবো না। আমি ভেবেছিলাম শ্রেয়াকে শেখানোর মাধ্যমে আমি নতুন গৃহিণীদের এগুলো শেখাবো, কিন্তু ভাবলাম যে না, এখানে শ্রেয়ার অপমান হবে, শ্রেয়া যেটা পারছে না আপনারা সেটা নিয়ে অনেক ব্যঙ্গ করবেন, তাই আমি ওগুলো দেখাবো না। ভেবেছিলাম দেখাবো, 2-1টা ভিডিও শ্যুটও করেছিলাম, কিভাবে রুটি বেলতে হয়, কিভাবে মশলা বাটতে হয়, সেগুলো আমি ওকে আমি বোঝাবার চেষ্টা করছি, কিভাবে কাপড়টা মেলতে হয় সেগুলো আমি ওকে বোঝাবার চেষ্টা করছিলাম ভিডিওর মাধ্যমে। তো দেখলাম যে না, এ তো
মানে সোশ্যাল মিডিয়া তো এই সব ভালো জিনিসটা চোখে দেখবে না, বলবে শাশুড়ি খবরদারি, ডমিনেট করবার চেষ্টা। এই তো শাশুড়ি ডমিনেট। অনেকে বললো বউকে লেজা দিলেন, মুড়ো দিলেন, হ্যাঁ, কিন্তু এটা দেখলেন না যে আমরা সবাই এক পিস মাছ খেয়েছি, যার জন্য একটা ভাজা মাছ দিলাম, সেটা দেখলেন না। আপনারা ওটা দেখলেন, আর লেজাটা হচ্ছে ও সব থেকে পছন্দের। আপনারা মানে যদি কোনো সময় শ্রেয়ার সাথে দেখা হয় মুখোমুখি, জিজ্ঞাসা করে নেবেন যে কোন মানে মাছের কোন পিসটা। আমি বলি তো লেজাটা তো দূর, লেজা আবার কেউ খায় নাকি? বউ বলে না, লেজাতে বেশি শাঁস থাকে, মানে মাংস থাকে, মাছের যে অংশটা সেটা বেশি থাকে। এক একজন এক একটা অংশ খেতে ভালোবাসে। তো আমরা এটা করব না যে আমরা বেশি খেয়ে শ্রেয়াকে কম দেব, এটা করব না। শ্রেয়াকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি। আর শ্রেয়াকে হয়তো সাজাতে গোজাতেও আমার ভালো লাগে। আমারও এক এক সময় মনে হয় শ্রেয়া চুলটা একটু বেঁধে দিই, ও চুলটা সুন্দর। শ্রেয়াকে হয়তো একটু সাজাতে, ও সাজতে চায় না, আমি হয়তো বলি ওকে তুমি সাজো। এগুলো আমার ভালো লাগা থেকে বলি। আমি আমার বোনের মেয়ের সঙ্গে এরকম করি, মনে তুই একটুখানি এটা কর না, মনে তোর বিয়েতে তুই এটা করবি। আমার খুব শখ ছিল, একটা ছেলের বিয়ে তো দেবো, খুব শখ করে, মানে না হলে এত পরিশ্রম আমি কি জানি না, আমার স্পাইনের যন্ত্রণা, এত পরিশ্রম। আমি তো ছেলের বিয়ের আগে আমি উঠতেই পাচ্ছিলাম না, কত কষ্ট হচ্ছিল আমার। ভগবান, আমি খালি ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর আমাকে শক্তি দিও, আমি যেন ছেলের বিয়েটা উদ্ধার করতে পারি, মানে সব কিছু ভালোভাবে সম্পন্ন করতে পারি, এরকম আমি সব সময় বলতাম। তো সত্যি কথা বলতে কি, আমি এত মানে ছেলের বিয়ের আগে আমার শরীরে অনেক রকম অসুবিধা ছিল, আমি ফিজিও করেছি, আমি মানে নিজে মানে কিভাবে নিজেকে এই বিয়েটার মধ্যে নিজে সুস্থ থাকবো, প্লাস অতিথি আপ্যায়ন সমস্ত কিছু করব। তা আমি নিজেও এটা ভেবেছি। আর আমার সত্যি কথা বলতে কি কোনো শরীর খারাপও হয়নি, আমি একদম সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমি প্রত্যেকটা কাজ সময়ে করতে পেরেছি, কারণ আমি সেরকম প্ল্যান প্রোগ্রামে করেছি। কিন্তু আমার একটা কাজই আমার খুব মানে সারা বিয়ে বাড়িতে একটু অসুবিধা হয়েছে, তার কারণ সেটা মেকআপ আর্টিস্ট আর কি অনেকটা লেট করে দিয়েছিল। আমরা বউ ভাতের দিন একটু লেট করেই ঢুকেছিলাম। আর আমার সাজ নিয়েও, আচ্ছা আমি সেজেছি, আমি সত্যি কথা বলতে কি আমি একদম নর্মাল থাকতেই ভালোবাসি। কোথাও কোনো বিয়ে বাড়িতে অনেকে পার্লার থেকে চুল বেঁধেছে, মেকআপ করেছে, আমি কোনো দিনও করিনি, এমনকি আমার বিয়ের সময়ও হয়নি। তখন ধরুন আমার সেরকম আমার বাবার পয়সা ছিল না, আমি টিউশনি করতাম, তার মধ্যে যেটুকু করতে পেরেছি নিজে, প্লাস বাবা যেটুকু দিতে পেরেছে ওরকম, তাতে আমার ওই যে পার্লার থেকে লোক এসে সাজাবে সেরকম তো প্রশ্নই ওঠে না। আর তারপরে পরেও আমি কোনোদিনও করিনি। আর যখন সেজেছি, সাজার পর পরের দিন আমি যখন বলছি যে আমার আত্মীয় স্বজনকে, হ্যাঁ আমাকে ভালো লাগছিল, আমার আসলে নিজের উপর কনফিডেন্স ছিল না, আমি নিজে সেজে স্যাটিসফাইড ছিলাম না, আমি নিজে কোনোদিনও সাজিনি। তাই আমি শ্রেয়াকে বলেছিলাম, শ্রেয়া আমি কিভাবে সাজবো তুমি একটু বলে দিও। শ্রেয়ার বান্ধবী ছিল, তাকে বলেছিলাম আমি কিভাবে চুল বাঁধবো, কিভাবে সাজবো তোমরা একটু বলে দিও। আমি নিজে কিভাবে সাজবো আমার নিজেরও কোনো মানে প্ল্যান প্রোগ্রাম ছিল না। তো তারপরের দিন যখন আমি জিজ্ঞাসা করলাম, তখন বলছে এই বয়সে আবার জিজ্ঞাসা করতে হচ্ছে, হ্যাঁ আমাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে। হ্যাঁ, তো এটা তো আমার নিজের সেজে আসলে নিজেকে ভালো লাগেনি, তাই আমার মনে হয়েছে যে আমাকে কি ভালো লাগছিল, আমার নিজের সাজটা নিজের পছন্দ হয়নি, এটাই। তো তাতেও দেখলাম লোকে ব্যঙ্গ করে লিখেছে। এবার আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি ঠিকই, কিন্তু হয়তো সাধারণ কথাটাকেও অনেকে ভালোভাবে নেয় না, ব্যঙ্গ করে নেয়, বিভিন্নভাবে মানে আক্রমণ করবার চেষ্টা করে, এরকম। আর শ্রেয়ার মানে আমি খুব দুঃখ পেলাম এই কথাটা যখন শুনলাম আর কি, মানে কমেন্টটা পড়লাম, একটু আগে কমেন্টটা পড়লাম, পড়ে আমার মনে হলো যে মানুষ এরকমও মন্তব্য করতে পারে। এককালে যে মানুষটা একটা ভালো শাড়ি ছিল না, বিয়ে বাড়িতে পরবার মতো একটা ভালো শাড়ি ছিল না, সেই মানুষটা আজকে একটা বেনারসি ছেলের বিয়েতে পড়তে পেরেছে। আমি তো নিজেকে এখানেই ভাগ্যবান মানে ভাগ্যবতী মনে করি যে পড়তে পেরেছি। হয়তো অনেক স্বাদ মানুষের থাকে, তার সব স্বাদ কি আর পূরণ হয়? পূরণ হয় না, কিন্তু আমি এটা করতে পেরেছি, এতেই আমি খুশি। এমনকি আমার পরিবারের প্রত্যেকে বলেছে যে আমাদের এত আতিথেয়তা, এত যত্ন, সমস্ত কিছু
এত সুন্দরভাবে তুই করেছিস সেটা আমরা কল্পনা করতে পারছি না। আমার জ্যাঠতো দাদা বৌদি ফোন করে বলছে যে অনেক বিয়ে বাড়িতে কিছু না কিছু নিয়ে একটা অশান্তি হয়, তোদের বিয়ে বাড়িতে কোনো অশান্তি হয়নি। তার জন্য কিন্তু আমাদের মাইন্ডটাকে আমরা সেইভাবে প্রস্তুত করে রেখেছি। আমরা জানতাম যে অনেকে অনেক মন্তব্য করবে, একটা বিয়ে বাড়িতে আসবে, বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, সেই বিভিন্ন জায়গার লোকের বিভিন্ন রকম মন্তব্য থাকবে। আমি, আমার স্বামী এবং ছেলে তিনজনে এক জায়গায় বসি, আমি সবাইকেই বলেছি, ছেলেকেও বলেছি, স্বামীকেও বলেছি যে দেখো অনেকে অনেক মন্তব্য করবে, আমাদের নিজেদের মাথাটাকে ঠিক রাখতে হবে, নিজেদের একদম কুল থাকতে হবে। শুনবো, কিন্তু ভেতরে যদি কষ্ট হয়, ভেতরটা হয়তো ধরো ভেঙে যাবে, বুক ভেঙে যাবে, অনেক কথা শুনবো, কিন্তু আমরা নিজেরা কুল থাকবো। আমাদের বাড়িতে আসছে, আমরা চেষ্টা করব তাদের কি বলবো, যতটা পরিমাণ আমরা তাদের আতিথেয়তাটা করতে পারি। তো আমার তো ছেলের বউ শ্রেয়া আমাদের পরিবারের একজন হয়ে গেছে, আমি তাকে আমার পরিবারের কাছে সে যেন সম্মানের সঙ্গে পরবর্তী জীবনটা কাটাতে পারে, সেই জন্য আমি কিন্তু তাকে বলেছি বেশ কিছু। আমি ধরো যেটা ভাত কাপড়ের ব্লগ, তাতে আমি কয়েকটা কথা হচ্ছে, তো অনেকে বলছে ওই যে জ্ঞান দিতে চলে এলেন, এই জ্ঞানটা যদি আমি আজকে না দিই ও কোনোদিনই শিখবে না। আমি যদি ওকে ছেড়ে দিই যে তুমি তোমার মতো চলো, তাহলে সে ওর মতোই চলবে। কিন্তু শ্রেয়া, আমি ধরো ওকে সেদিন সাজিয়ে দিয়েছিলাম, ও একদম সাজতে চায়নি, শুধু কাপড়টা, ও প্রথম তো 1 নম্বর তো ও কাপড় পরতেই জানে না। আজকালকার কটা মেয়ে বলুন তো কাপড় পরতে জানে? আমাদের সময় স্কুলে 9, 10-এ শাড়ি পরে যেতাম আমাদের একটা অভ্যাস ছিল, কিন্তু আজকালকার তো চুড়িদার পরে যায়। কটা মেয়ে শাড়ি পরে যায় বলুন? হলো যেদিন সে আমাদের বাড়িতে এলো, সেদিন আমি এই ঘরটাতে ওকে নিয়ে এসে ওর সমস্ত জিনিসপত্রগুলো আমার কাছেই সব দিয়েছে, সাজিয়ে গুজিয়ে সকলের সামনে নিয়ে গেছি, এবং সাজাতে সাজাতে ওকে একটা কথাই বলেছি যে আজ থেকে তুমি কাল পর্যন্ত কি করেছো আমি জানি না, কিন্তু আজ থেকে তুমি আমাদের বাড়ির বউ, তুমি সকলের সাথে হেসে হেসে কথা বলবে। যদি তোমার মনে কারো প্রতি রাগ থাকে বা কোনো কিছু থাকে, তুমি তোমার মনে রেখো, কিন্তু তুমি সকলের সাথে হেসে হেসে কথা বলো। তার কারণ হচ্ছে আজকে থেকে তোমাকে ওরা কিন্তু আমার পরিবারের লোকজনও আপনজন মনে করবে, আর তুমি যদি তাদের সাথে ঠিকঠাক মতো হেসে কথা না বলো বা তুমি দূরত্ব বজায় রাখো, ওরাও কিন্তু তোমাকে আপন করতে পারবে না। আমি চাই, আমি যেরকম সকলকে নিয়ে মিলেমিশে থাকতে চাই, আমার বৌমাটাও সেরকম হোক, সকলের সাথে মিলেমিশে থাকুক, সকলে ওকে ভালোবাসুক, আমি এটা চাই। আর সেই জন্য আমি যখন ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছে, কেননা সেদিন রিসেপশন, দিনের বেলাতেও আমি মানে তার সাক্ষী ছিল শ্রেয়ারই এক বান্ধবী। আমরা 4 জনে গাড়িতে করে যখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, আমি তখন ওকে বোঝাতেই নিয়ে গেছি যে আজকে সবাই আসবে, তুমি বলবে যদি সময় তার মধ্যে বের করতে পারো, সকলকে ভালো করে খাওয়ার জন্য বলবে, তারপর সকলের সাথে হেসে হেসে কথা বলবে। তোমার আজকের ব্যবহারটা সকলের মনে থাকবে যে এই বাড়ির বউটা এরকম ব্যবহার করেছিল। সেটা আমার দায়িত্বের মধ্যে ছিল। এবার সেই দায়িত্বটাও অনেকে ভালো চোখে নেয়নি, অনেকে মানে খারাপ মন্তব্য করেছে, তাতে আমার কিছু যায় আসে না। তার কারণ শ্রেয়া তো আমার বাড়ির লোক, আমার বাড়ির লোকটাকে আমি কিভাবে শিক্ষা দেব বা কিভাবে ম্যানেজ করব সেটা আমারই ব্যাপার। এবার সেটা কেউ যদি তাতে খারাপ মন্তব্য করে, তাতে আমার কিছু যায় আসে না। অবশ্যই আজকালকার মেয়েরা সেগুলো শোনে না, অনেক মেয়েরাই শোনে না, তবে অনেক মেয়েরা শোনে। তাহলে কি শ্রেয়া শুনলো না? শ্রেয়া তো আমার কথা শুনলো। তাহলে আমি যে বলবো যে কোনো মেয়েই শোনে না, তা তো বলতে পারবো না, শোনে। এবার তার যদি ইচ্ছা থাকুক আর না থাকুক, সে আমার কথাটা শুনেছে, আমি তাতেই সন্তুষ্ট। আজকালকার বলুন তো কটা মেয়ে মা বলে ডাকতে পারে, বাবা বলে ডাকতে পারে? পারে না তো। ও তো আমাদের মা বাবা বলে ডাকছে। এবার কি যখন মা বলে ডাকে, মা ওঠো, মা সে তুমি চাটা খাবে না, ওঠো, তখনই তো আমাদের প্রাণটা জুড়িয়ে যাবে, তখনই তো আমার মনে হয় ও আমাদের নিজের লোক। আর ওর বাবাকেও যথেষ্ট ভালোবাসে। যেদিন থেকে রেজিস্ট্রি ম্যারেজ হলো সেদিন থেকে ও বাবা মা ডাকা শুরু করলো। আর আমার ছেলের লাভ ম্যারেজ নয়, অনেকেই বলে
যে লাভ ম্যারেজ ইচ্ছা করে বলে যে অ্যারেঞ্জ ম্যারেজ। আরে বাবা, আমি নিজেই তো লাভ ম্যারেজ করেছি, তা আমার ছেলেটা অ্যারেঞ্জ বললে লাভ ম্যারেজ নয় এই কথাটা বলে আমার লাভটা কি আছে? কেননা এ তো আরও অনেক বছর আগেকার ব্যাপার ছিল, আমি নিজে লাভ ম্যারেজ করছি। তাহলে আমার ছেলেটা বলতে অসুবিধা কি আছে? তাতে আপনারা কি আমাকে খেয়ে ফেলবেন না মেরে দেবেন, কি করবেন? তো সেই জন্য অনেকের অনেক মন্তব্য, তো প্রচুর মন্তব্য, সেগুলোকে জড়ো করে একটা আমি মনে মনে ভাবলাম যে এই ভিডিওটা শ্যুট করি। আর আমি ভেবেছিলাম পরপর যাবো, গিফট আনবক্সিংয়ের ব্লগ সকলে দেখার জন্য অপেক্ষা করছিলে। কালকে তত্ত্বর ব্লগটা আর কি আমি শেয়ার করেছি, তত্ত্ব ওদের বাড়ি থেকে যা তত্ত্ব এসেছিলো সেই তত্ত্বর ব্লগটা শেয়ার করেছি। এবার তাতে যে মন্তব্যগুলো ছিল সেগুলো আমি একটুখানি মনে মনে ভাবলাম যে এরকমও মানুষ বলতে পারে। তত্ত্ব ওর নখগুলোতে মানে কি হয়, যেগুলো এগুলো তো ফলস নখ, এগুলো উল্টে গেলে ওরই ব্যথা করবে, সেই জন্য তারপরে আমিও চাইছিলাম একটু হাতগুলো দেখতে সুন্দর লাগছে, থাকুক না কটা দিন, ওটা তো ও তো আর করতেও পারবে না, কারণ ওর যা প্রফেশন তাতে ও ওই কোনো সময় নেল পালিশই পরতে পারবে না। সেই জন্য আমি ভাবছিলাম যে কটা দিন ওর হাতটা এরকমভাবে সুন্দর সুন্দর থাকুক। তো সেটাও মানুষের ঠিক ভালো লাগেনি, আমি ওটা বলছি তাতেও ভালো লাগছে না। এবার অনেকে বলছে যে হ্যাঁ অষ্টমঙ্গলার আগেই নাইটি ধরিয়ে দিলেন, কি করবো, আমি নিজে নাইটি পরছি আর আমি ওকে বলবো তুমি শাড়ি পরে থাকো? সেটা তো হয় না। আর শাড়ি পরে থাকতে তো ওরও অসুবিধাই হবে। আর আজকালকার কটা মেয়ে বলুন তো শাড়ি পরে থাকে ঘরে? থাকে না, হয়তো একদম গ্রামে গঞ্জে হয়তো থাকে, কিন্তু আমাদের এদিকে আমরা তো মফস্বলে থাকি, সেখানে শাড়ি পরে আজকাল থাকে না। তবে হ্যাঁ, আমি বলেছিলাম যে কদিন মানে ফ্যামিলির লোকজন থাকবে তাদের সামনে শাড়ি পরো। এবার বলবেন যে হ্যাঁ পরের দিন তোকে চুড়িদার পরা দেখলাম, চুড়িদারটা পরেছিল তার কারণ শাড়িটা পরেছিল, প্রথমে শাড়িই পরিয়েছিলাম, আমরা শাড়ি পরো, ওরা চলে যাবে তারপর তুমি নাইটিটা পরবে। এইবার শাড়িটা পরার পর ওর যে মানে গয়নাগাটিগুলো লকারে রাখতে গেছিলো, তা আমি বলেছিলাম চাবি হারিয়ে ফেলেছি। চাবি আসলে লকারের চাবিটা আমার কাছে দিয়েছিল, আমি কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না। এবার সেই চাবিটা পরে আমি খুঁজে পেয়েছি। সেই দিনটা ওরা রেডি হয়ে গেছিলো, এমনকি আমি সেই জিনিসগুলো গুছিয়েও দিয়েছি। আমি কি আপনাদের কি মনে হয় যে আমি ওর একটা গয়না নিয়ে পরে বসে থাকবো? তো আমি গুছিয়ে টুছিয়ে দিয়েছি। আমার ছেলেও বললো যে মা আসো, কেননা কোথায় কিসের মধ্যে করে রাখবে বা কিভাবে রাখবে সেগুলো আমাকেই ওরা ডেকেছিল, এবং পরিবারের সকলেই তখন ছিল। তখন আমি আর ওদেরকে আমি বললাম যে আজকের দিনটা তোরা একটু ম্যানেজ কর, এতদিন তো আমি এসে এগুলো করেছি। আর আমি সত্যি কথা গয়নাগুলো আমি ভেবেছিলাম যে লকারে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। এবার চাবিটা তারপরে যখন ওরা রেডি হয়ে বেরোতে গেল তখন আমি চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, চাবিটা কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর তারপর চাবিটা আমি পেয়েছি। অনেকে জিজ্ঞাসা করেছে যে চাবিটা কি দিদি পেয়েছে? হ্যাঁ পেয়েছি। পরের দিন ওরা লকারে নিয়ে রাখতে পেরেছিল, কিন্তু সেই দিনটা পারেনি। এবার হয়তো ভাবে যে তার মধ্যেই চুড়িদার তো পরা দেখে দিয়েছে, ওই জন্য বৃষ্টি পড়ছিল, শাড়ি পরে যাওয়া অসুবিধা, আমি বললাম যে চুড়িদার পরে চলে যাও। চুড়িদার পরছে, নাইটি পরছে, এই তো সব কিছু পজিটিভভাবে নেবেন। আর আপনাদের প্রত্যেকের ভালো মন্তব্য আমি আশা করব। বাইরে ভালো মন্তব্যই 99টা, এক আধটা তো খারাপ থাকবে। একটা ধরুন বস্তার মধ্যে অনেক আম আছে, তার মধ্যে একটা পচা আম থাকবে না? সেটা তো থাকবে। আর ওই পচা আম থাকলে না বাকিগুলো পচতে থাকে। যদিও আমি ভালোটাই ছেঁকে নেব, খারাপটাকে আমি বাতিলই করব। আমি কি ব্লক করে দিতে পারি না? পারি, কিন্তু আমি জানি তারা আমার ব্লগটা ইন্টারেস্টের সঙ্গে দেখছে এবং মন্তব্য করছে ঠিকই, কিন্তু আমার ব্লগটা দেখার জন্য সে ইন্টারেস্টেড। আর হয়তো অনেকে আমার ছেলের বিয়েতে আমাকে লিখছে যে নেমন্তন্ন করার কথা। আসলে না, আমি সোশ্যাল মিডিয়া কাউকেই আমার ছেলের বিয়েতে ইনভাইট করিনি। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে, একজনকে আমি জানি, একজনকে বললে আরেকজনকে বলতে হয়। একজনকে বললাম, সে জানলো যে ওকে বলো। যেমনি 8 মিনিট আগেই একজন লিখেছে আপনার ছেলে হাসে না কেন, কি অদ্ভুত।
এত বিদঘুটে গম্ভীর কেন? আসলে ব্যাপারটা হচ্ছে ও একটু এক একজন রাশভারী হয় না, কিন্তু ও কিন্তু খুব রসিকও। সর্বক্ষণই শ্রেয়ার পেছনে খুনসুটি করছে। হয়তো সব কিছু আমি ক্যামেরা বন্দি করি না। আর ও কিন্তু খুব রসিক। এটা ভেবো না যে ও মানে একদম হাসতে জানে না। হয়তো একটু গম্ভীর প্রকৃতি। আমরা যেরকম সবসময় হেসে, আমরা স্বামী স্ত্রীতে হেসে হেসে আমরা কোনো ভেদাভেদ করি না। আমরা যেখানে আমাদের ফেলে দেবে আমরা সেখানে এনজয় করে চলে আসব। আমাদের দুজনের এটাই স্বভাব। যে আমাকে যদি এই খালি যাচ্ছে আর আসছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমি আমার হাজবেন্ড দুজনেই আমাদের যদি ধরো একটা অচেনা জায়গায় আমাদের ফেলে দেয়, আমরা ট্রেনে যেতে যেতে কত বন্ধুত্ব করে ফেলি। এবার আমার ছেলে সদ্ভাব, মানে কারোর সাথে খারাপ ব্যবহার করে বলবো না, কিন্তু ওর চরিত্রটাই ওরকম যে একটু গম্ভীর গম্ভীর থাকে। তবে ও কিন্তু খুব রসিক, সেটা আমার বৌমা খুব ভালোই বুঝতে পারছে। আর আমার পরিবারের লোকজনও জানে, যারা ওর সাথে ভালোভাবে মেশে তারা জানে। সবসময় ব্লগে হয়তো একটা মানুষ যেমনি, যখন আমি বধূবরণ করলাম অনেকেই লিখেছে কেন দুজনে এত গম্ভীর রয়েছে। একটা ছেলে মেয়ে বিয়ের সময় ওরা কিন্তু সমস্ত আচার অনুষ্ঠান পালন করেই করেছে। আর কি বলুন তো, যে ওরা উপোস করে সারাদিন উপোস করা ছিল, বিয়ে হয়েছে, রাত্রি জেগেছে, তার পরের দিন একটা বাড়িতে, নতুন বাড়িতে এসে কান্নাকাটি করেছে। সেখানে ছেলেমেয়েরা তো একটুখানি তাদের মনের উপর চাপ পড়ে। আবার আমার ছেলেও ধরো সারা রাত্রি জেগেছে, সব মিলিয়ে মিশিয়ে তাদের তো মুখ চোখ ওরকমই লাগবে। এবার অনেকে বলছে শাশুড়ি সুন্দরী, বৌমা ওরকম নয়, হ্যাঁ না, এগুলো একটা কথা হলো? হ্যাঁ, হ্যাঁ আমার বৌমা যথেষ্ট সুন্দরী। এবার এগুলো এক মানুষের মন্তব্য, এগুলো কি একটা মন্তব্য হলো? মানুষ ভালো কমেন্ট করবে, কোথায় একটা মেয়ে নতুন জীবনে পা দিয়েছে, একটা ছেলে, তারা নতুন সংসার করছে, আপনারা কোথায় ভালো কমেন্ট করবেন, তাদেরকে উৎসাহ দেবেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দেবেন, তা না এইসব ধরনের মন্তব্য। এগুলো একটা মন্তব্য হলো বলুন তো? যাই হোক, কত কথাই না বলতে ইচ্ছা করছে। তো তার মধ্যে থেকে যেটুকু আর কি বলতে চাইছি, হয়তো এই বক 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 করতে করতেই আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। কিছু কিছু মানুষ তো মানে শ্রেয়া সাজগোজ সম্পর্কেও, হ্যাঁ কি বিচ্ছিরি সাজ। আমি বুঝলাম যে আমাদের ধর্মের লোকেরা যেরকম সাজে, অন্য ধর্মের লোকেরা অন্যভাবে সাজে, তাদের পক্ষে আমার বৌমার সাজ মেনে নিতে অসুবিধা হচ্ছে। এমনকি সে আজে বাজে কথাও লিখছে, তো লিখছে, তাতে আমার কিছু যায় আসে না। নিশ্চয়ই অনেকে বলেছে ওয়েট লস করতে হবে, সেগুলো ঠিক আছে, ভালো মন্তব্য। হ্যাঁ, ওয়েট লস করতে হলে আমি চেষ্টা করব ওকে এগুলো মানে ইন্সপায়ার করা, যাতে ওয়েট লস করতে পারে বা কিছু। কিন্তু সকলের সামনে আমি তাকে ছোট করে না। আমার মনে হয় যে একটা বাড়ির বউকে মানে ও তখনই আমার সম্মান করবে আমি যখন ওকে সম্মান দেবো। উভয় পক্ষে সম্মান দেওয়া নেওয়াটা হতে হয়। এমনি যে কোনো জায়গাতে যখন একজনকে সম্মান দেবে, তাহলে তুমি সেটা কিছু হলেও রিটার্ন পাবে, পুরোটা না পেলেও কিছুটা রিটার্ন পাবে। যাই হোক, অনেক বড় ব্লগ হয়ে গেল। হয়তো আরো অনেক কমেন্টের আমি বলতে পারতাম, অনেক কমেন্টের রিপ্লাই করতে পারতাম, কিন্তু যে কমেন্টগুলো আমার মাথায় এলো বা মনে হলো যে এই কমেন্টগুলো আমি বলি, সেগুলো আমি বললাম। মাথায় সব কমেন্ট, এখন এত কমেন্টের মধ্যে সব কমেন্ট আমার মানে এসে মনে পড়লো না। যেমন একজন লিখেছিল, সত্যি তোমার মধ্যে কত মায়া মমতা আছে। আবার তার রিপ্লাই হলো, হ্যাঁ সত্যি খুব মায়া মমতা, শুধু ননদকেই ডাকলো না, সেটাও আবার শুধু ননদকেই ডাকলো না। এই আর কি, পজিটিভভাবে কেউ কিছু নেয় না, খালি ভাবে বোধহয় আমার শাশুড়ি মারা গেছে, তাই বোধহয় আমার ননদকে আমরা মানে সম্পর্ক নেই, এই নেই সেই নেই, এগুলো অনেকের অনেক মন্তব্য। যাই হোক, এরপরে আমি তোমাদের ওই যে গিফট আনবক্সিংয়ের ব্লগ আমি শেয়ার করব। আজকে ভাবলাম যে রোজ রোজ মন্তব্য শোনাচ্ছে, একবার একটু মন্তব্য আমিও কিছু বলি, আমার মনে হলো একটু বলা দরকার।
যে কোনো জিনিসের একটা শেষ হওয়া দরকার। সেই জন্য আমি ভাবলাম যে যারা মন্তব্য এরকম করছো তারা এইরকম ধরনের মন্তব্য না করে পজিটিভলি সব কিছু নাও, দেখো ভালোভাবে দেখো, তোমার দৃষ্টিভঙ্গিটা একটু ভালো করে দেখো সব কিছু সুন্দর দেখবে। আমি তো চেষ্টা করছি যে কোনো জিনিস ভালোটাই তুলে ধরবার। এবার ভালো তোমার দেখার উপরে তোমার নির্ভর করবে, তুমি ভালোভাবে দেখবে না তুমি বাঁকাভাবে দেখবে, সেটা তোমার ভাবনা বা তোমার দেখার দৃষ্টিভঙ্গি, তুমি কীভাবে দেখবে আর কি। যাই হোক, আমার বৌমাকে তোমরা সকলে আশীর্বাদ করো, ছেলে বৌমাকে। ধীরে ধীরে আমার মতো বয়সে ও অনেক অ্যাক্টিভ হবে, অনেক কিছু আমার থেকে সে অনেক বেশি এগিয়ে যাবে বা অনেক কিছু পারবে। যখন ওর বয়স হবে, ও যখন সমস্ত কিছু করতে, ঘরে একটা বাচ্চা মেয়ে আবার বললেও আবার অনেকেই বলে হ্যাঁ বাচ্চা মেয়ে, কত বাচ্চা বলবো না তো কি বলবো, 20-25 বছরের মেয়েকে কি মানুষ সে বলে বুড়ি বলে নাকি? তো বলতে পারো নিজের মেয়ের যখনই কোনো একটা মেয়েকে খারাপ মন্তব্য করবেন বা ছেলেকে খারাপ মন্তব্য করবেন, তার আগে আপনার নিজের ছেলে মেয়ের মুখটা একবার ভাববেন। আমি তো বলেছি যে হ্যাঁ আমার ছেলের চুল নেই, তাতে আমাদের কোনো আক্ষেপ নেই, আপনার এক মাথা চুল থাকতে পারে, কিন্তু আপনি এই যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যতে আপনার মনের পরিচয় আমি পেয়েছি। আমার ছেলের মনটা অনেক ভালো, যেটা আপনার মধ্যে নেই, আমি তাকে কমেন্ট করতেছিলাম। তো যাই হোক, আমি চেষ্টা করেছি ভালো থেকে সবটা ভালোটাই ছেঁকে নিতে, খারাপটাকে আমি বাদ দিতেই চেষ্টা করেছি। তবে হ্যাঁ মনে একটু বলা দরকার আছে, না বললেও নয়। ওই যে বলে না ফোঁস করতে দোষ নেই, একটা ওইরকমই আর কি, যে আজকে মনে করো আমি ফোঁসই করলাম। চলো টাটা, সবাই ভালো থেকো।